স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। পুতিনের পর এবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে উপস্থিত থাকবেন ইউরোপীয় নেতারাও। গণমাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন, আলোচনা সফল হলে আগামী শুক্রবার তিনি পুতিন ও জেলেনস্কিকে নিয়ে শীর্ষ ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। এদিকে যুদ্ধবন্ধের প্রক্রিয়া জটিল করার জন্য রাশিয়াকে দায়ী করেন জেলেনস্কি। বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকের পর আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লক্ষ্য ক্রেমলিনের সঙ্গে ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান। সোমবার হোয়াইট হাউসে হতে যাওয়া এ বৈঠকে ইউরোপের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আর এ বৈঠক সফল হলে আগামী শুক্রবারই পুতিন ও জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে চান ট্রাম্প। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়া মার্কিন একাধিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন যুদ্ধবিরতি চাইলে পুরো দোনেস্ক অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হবে। এর মধ্যেই রাশিয়াকে একটি বিশাল শক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত ক্রেমলিনের সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া। তথ্য বলছে, মস্কোর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে ইউক্রেনের শিল্পাঞ্চল দোনেস্ক অন্যতম। রাশিয়া ইতোমধ্যে অঞ্চলটির 3/4 সহ ইউক্রেনের 1/5 দখল করে নিয়েছে। এদিকে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া জটিল করার জন্য রাশিয়াকে দুষলেন জেলেনস্কি। একই সঙ্গে ভূমি ছাড়ার আহ্বানও প্রত্যাখ্যান করেন তিনি। এ অবস্থায় কূটনৈতিক উদ্যোগ কি আনবে যুদ্ধবিরতি, নাকি আবারও জটিলতায় আটকে যাবে পরিস্থিতি, তা জানতে সবার নজর ওয়াশিংটনের বৈঠকের দিকে। আফরিন মৌ, নিউজ 24। গাজাকে নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সব জিম্মিদের মুক্তি ছাড়া যুদ্ধবিরতি চুক্তি হবে না বলে ফের জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ আরও জোরালো হওয়ায় রবিবার এমন বার্তা দিলেন তিনি। এদিকে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেয়ার প্রস্তুতি ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী, আর সেই সঙ্গে উপত্যকাটিতে হামলাও অব্যাহত রেখেছে। গেল দিনও ইসরায়েলি হামলায় অন্তত 70 জনের প্রাণ গেছে, আর একই সময়ে অনাহারে মারা গেছে আরও 11 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, অপুষ্টির কারণে এখন পর্যন্ত 251 জন মারা গেছেন। অন্যদিকে গাজার নাগরিকদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, সম্প্রতি কিছু আবেদন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ও বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা, ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতে প্রাণহানি যেন বাড়ছে। 48 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 351 জন। শুধু খাইবার পাখতুনখোয়াতেই 328 জনের মৃত্যু হয়েছে, আর চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। এমন দুর্যোগে পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া ও তুরস্ক। আকস্মিক ভয়াবহ বন্যায় টালমাটাল পাকিস্তানের উত্তরাঞ্চল, তার উপর ভূমিধস ও ভারী বৃষ্টি। এসব দুর্যোগে এরই মধ্যে শত শত মানুষের প্রাণ গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখোয়াতে। শুধুমাত্র সেখানেই 300-র বেশি মানুষ মারা গেছে। গতকাল আমার চোখের সামনে ভূমিধসে এখানে একই পরিবারের 6 সদস্যের মৃত্যু হয় এবং প্রায় 50টি গবাদি পশু ভেসে গেছে বন্যার পানিতে। দুর্যোগ কবলিত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। যোগ দিয়েছেন হাজারো উদ্ধারকর্মী। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ত্রাণ সামগ্রী পৌঁছাতে বড় বাধার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ এলাকার সড়ক বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ত্রাণ সরবরাহে, বিশেষ করে ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স পরিবহনে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে দুর্গম অঞ্চলে তৎপরতা চালাচ্ছেন। বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকাও। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আশ্বাস দিয়েছেন দুর্যোগ কবলিতদের সাধ্যমতো সব রকম সহায়তা দেয়ার। এমন দুর্যোগে পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া ও তুরস্ক। 2022 সালে পাকিস্তানের 1/3 এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। এতে মৃত্যু হয়েছিল 1700 জনের। আসপাতুলি, নিউজ 24। ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
25 থেকে 29 অগস্টের নির্ধারিত সফরে ভারতে আসছে না মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধি দল। আর এতে 27 অগস্ট থেকে ভারতের পণ্যে 50% মার্কিন শুল্ক কার্যকরের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আর এতে ওয়াশিংটন দিল্লি বাণিজ্যিক সম্পর্কে অনিশ্চয়তাও বেড়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে যুক্তরাষ্ট্র। ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের তিক্ততা বাড়ছেই। এবার দুই দেশের মধ্যে ষষ্ঠ দফার বাণিজ্য আলোচনায় মার্কিন প্রতিনিধিদের নির্ধারিত দিল্লি সফর বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এমন তথ্যই জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্ক কমানোর শেষ সুযোগও হাতছাড়া হয়ে গেল দিল্লির। এমন অবস্থায় বেশ অর্থনৈতিক চাপে পড়তে যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদীর সরকার। কারণ শুধু 50% শুল্কের ভার বহন নয়, ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি বিটিএ নিয়েও ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিষয়টি এখনো নিশ্চিত করেনি দিল্লি। যদিও রাশিয়ার তেল আমদানির জন্য ভারতকে এককভাবে দায়ী করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির অভিযোগ আওড়াচ্ছে মোদী সরকার। এদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়লেও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই জোরালো করছে যুক্তরাষ্ট্র। যদিও ওয়াশিংটন খনি ও খনিজ খাতে প্রণোদনা চায় বলে জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। বিনিময়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আসন্ন বাণিজ্য চুক্তির আওতায় রপ্তানি বৃদ্ধির প্রত্যাশা করছে শাহবাজ সরকার। আসমাতুলি, নিউজ 24। বেতন বৃদ্ধির দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটে সব ফ্লাইট স্থগিত করেছে কানাডার উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডা। আর এতে প্রতিদিন প্রায় 1,30,000 যাত্রী ভোগান্তিতে পড়তে যাচ্ছে। যদিও সাময়িক অসুবিধার জন্য ভুক্তভোগী যাত্রীদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছে দেশটির সবচেয়ে বড় এই উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানটি। বর্তমানে কেবিন ক্রুদের বিমান চলাচলের সময়ের জন্য বেতন দেওয়া হয়, তবে ফ্লাইটের মাঝে এবং যাত্রীদের বিমানে উঠতে সহায়তার সময়ের জন্য কোনো পারিশ্রমিক পান না তারা। এই সময়ের জন্য পারিশ্রমিক দাবি করে ধর্মঘট ডাকেন কেবিন ক্রুরা। বিশ্বের 180টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে এয়ার কানাডা। সবজি সালাদেই বাজিমাত করেছে প্যারিসের বিখ্যাত 3 তারকা রেস্তোরাঁ আরপেইজ। মাছ মাংসের কোনো আইটেম না থাকলেও রেস্তোরাঁর শৈল্পিক সৌন্দর্য, খাবারের স্বাদ এবং সেই সাথে নান্দনিক পরিবেশনায় ক্রেতা টানছে বেশ। আর তাছাড়া স্বাস্থ্য সচেতন শৌখিন গ্রাহকরাও আরপেইজের জনপ্রিয়তার অন্যতম কারণ। 1986 সালে 68 বছর বয়সী আলা প্রসাদ প্রতিষ্ঠা করেন প্যারিসের বিখ্যাত 3 তারকা রেস্তোরাঁ আরপেজ। শুরুর দিকে তিনি রোস্ট করা মুরগি ও মাংস রান্নায় খ্যাতি অর্জন করেন। বিশেষ করে ঘরে রান্না করা পুলে ও ফোয়া ছিল তার সিগনেচার ডিশ। তবে 2000 সালের শুরুর দিকে তিনি লাল মাংস বাদ দিয়ে ধীরে ধীরে মনোযোগী হন সবজি কেন্দ্রিক রান্নায়। সম্প্রতি মেনু থেকে প্রায় সব প্রাণীজ উপাদান বাদ দিয়েছেন। তার পেতলোয়ার ও নরম্যান্ডি অঞ্চলের বাগানি এখন রান্নাঘরের প্রাণ, যেখান থেকে প্রতিদিন সকালে আসা তাজা সবজি এবং নিজেদের মৌচাকের সংগৃহীত মধু রাখা হয়েছে তালিকায়। আমি চাই রান্নাকে এমন এক শিল্পে রূপ দিতে যেখানে অনুপ্রেরণা মিলবে চিত্রকলা ও সেলাইয়ের মতো অলংকার শিল্প থেকে, আর প্রতিটি পদে থাকবে কল্পনা ও কবিতার ছোঁয়া। পার্সাদের এই ভিন্নধর্মী রান্নায় মুগ্ধ গ্রাহকরাও। অসাধারণ স্বাদ, সবসময় স্বাদের উপর জোর দেওয়া হয়। তাজা সবজির ঘ্রাণ আর ফ্লেভার সত্যিই অনন্য। অসাধারণ স্বাদের খোঁজেই সবসময় জোর দেন পার্সাদ। প্রাণীজ খাবারের সঙ্গে তার অতীত সাফল্য স্মৃতিতে অমলিন হলেও আজ তিনি এক ভিন্ন শেফ, যিনি ঋতুর সঙ্গে খেলেন, প্রকৃতির সাথে কথা বলেন আর প্রতিটি প্লেটে রং তোলেন শিল্পীর মতো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।